আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সারা দেশে সেনা বিদ্রোহের যে খবর বা গুজব বা সংবাদ, এটি চাউর হয়ে গিয়েছিল এবং এই ঘটনার সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষের জনজীবনে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। যে সময় এই ঘটনাটি ঘটে, আজ থেকে কয়েকদিন আগে, তখন যে বিকালে থেকে এই গুঞ্জন শুরু হলো, সেই দিন থেকে রাত অবধি দেশের যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছিল এবং এই ঘটনা সত্য মিথ্যা বা যাই হোক না কেন, কিন্তু এটা জনজীবনে এতটা প্রভাব বিস্তার করেছিল, যার কারণে সরকার প্রেস রিলিজ দিয়ে তারা বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়নি এই কথাটা বলতে বাধ্য হয়েছেন। বাংলাদেশে যে সেনা অভ্যুত্থান হয়নি এটা তারা বলার চেষ্টা করেছেন। এখন আপনি বা আমি এটা কতটুকু বিশ্বাস করব সেটা আপনার আমার ব্যক্তিগত বিষয়, বা যদি কিছু হয়ে থাকে তাহলে কীভাবে হয়েছে, আর যদি কিছু না হয় তাহলে কেন এই ধরনের গুজব ছড়িয়ে পড়লো, এটি কি ভালো লক্ষণ কিনা, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব। প্রথমত হলো যে আমরা এই বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছি। এক ভাগ বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কোনো গতি নেই এবং চারিদিকে যেভাবে অনিয়ম অব্যবস্থাপনা চলছে এবং সরকার কোথাও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না। তারা ব্যক্তিগতভাবে অনেকেই সৎ, কিন্তু তাদের নেতৃত্বের গুণাবলী নেই এবং তাদের কর্মী বাহিনীর নেই, না থাকার কারণে তাদের কথা এখন একটা পুলিশের কনস্টেবল তো দূরের কথা, গ্রামের কোনো চৌকিদারও শোনে না। যদি সরকারের কোনো উপদেষ্টা একটা হুকুম দেন, সেই হুকুমটি ভয় জাগাবে, সমীহ জাগাবে, আতঙ্ক জাগাবে, মানতে বাধ্য করবে, এরকম কোনো চৌকিদার বাংলাদেশে আছে কি না আমার জানা নেই। ফলে কি হচ্ছে, থানার মতো চলছে এবং থানার মতো চলছে না, থানা চলছে পরিবেশ অনুযায়ী। ওসি সাহেব কেমন, এসপি সাহেব কেমন, ডিআইজি সাহেব কেমন, তার উপর একটা অবস্থা নির্ভর করছে। ২ নম্বর হলো যে ওই এলাকাতে জামাতের প্রাধান্য বেশি না বিএনপির প্রাধান্য বেশি নাকি আওয়ামী লীগের প্রাধান্য বেশি, সেই প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে থানা পুলিশ নিজেদেরকে তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। থার্ড হলো জনগণের কে খুশি করার জন্য, সমাজে শান্তি স্থাপন করার জন্য অনেক সময় পুলিশ দেখা গেল কিছু অজনপ্রিয়, নিষ্ঠুর এবং নির্মম সিদ্ধান্ত নিয়ে থাকে, কিন্তু সেই সিদ্ধান্তগুলো এই সময়তে নেওয়াতে দূরের কথা, এই সকল ঘটনা যদি চোখের সামনে ঘটে তার অনেক পরে, নিরাপদ সময়ের পরে পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয়। ঢাকার বেশ কয়েকটি এলাকাতে ভীষণ রকম সন্ত্রাস, চাঁদাবাজি বেড়েছে। একটি গ্রুপের নাম দেখলাম যে কবজি কাটা বাহিনী। তারা অনেক মানুষের হাতের কবজি কেটে তারপরে সেগুলো পাতিলে ভরে রাখে এবং সেই দৃশ্যগুলো তারা আবার করে কি ভিডিও করে টিকটকের মাধ্যমে তারা প্রচার করে এবং নিজেদের চাপাতি বা রামদা তারা শো করে তারা ভিডিও বানায় এবং প্রতিপক্ষকে ভয় দেখার জন্য তারা নিজেদের বাহিনী, গ্যাং বাহিনী তারা নাম দিয়েছে এবং সেই গ্যাং বাহিনীর যে প্রধান, তিনি নিজেকে বাদশাহ অর্থাৎ কিং হিসেবে ঘোষণা করে পুরো এলাকাতে তাণ্ডব চালাচ্ছেন এবং এই ধরনের ভিডিও আবার দেশের মূলধারার জনপ্রিয় গণমাধ্যম প্রচার করছে এবং সে সকল গণমাধ্যমের ইউটিউবের যে চ্যানেলে রয়েছে সেখানে কোটি কোটি মানুষ এ সকল দৃশ্য দেখছে, কিন্তু র্যাব, পুলিশ, সেনাবাহিনী নির্বিকার, একেবারে নির্বিকার। ২ নম্বর হলো যে মাঝে মধ্যে অভিযান পরিচালনা হয়, আমরা পেপার পত্রিকায় দেখি, কিন্তু কোনো অভিযানের পরেই সংশ্লিষ্ট অপরাধপ্রবণ এলাকাগুলো, যেমন ধরুন সায়দাবাদ, তারপরে উত্তরার যে ১২ নম্বর সেক্টর থেকে টঙ্গী হয়ে একেবারে যাকে বলে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত, এরপরে আপনি যদি নারায়ণগঞ্জের ২৫০০ যান, ২৫০০ ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যেটা রয়েছে সেখান থেকে ভুলতা পর্যন্ত সেই এলাকা, এরপরে চট্টগ্রামের অনেকগুলো এলাকা, তারপরে টেকনাফের অনেকগুলো এলাকা, তারপরে কক্সবাজারের অনেকগুলো এলাকা রয়েছে। এইগুলোতে যেখানে চাঁদাবাজি করা যায়, যেখানে সীমান্ত রয়েছে, যেখানে ব্যবসা কেন্দ্র রয়েছে, প্রায় সব জায়গাতেই এরকম
সন্ত্রাসী বাহিনী, ডাকাত বাহিনী, ডাকু বাহিনী গড়ে উঠেছে। এবং এদের সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ নাই। এদের কারো নাম চাপাতি বাহিনী, কারো নাম অমুক বাহিনী, অমুক বাহিনী। তো এগুলো মানুষের জীবনকে তছনছ করে ছেড়ে দিচ্ছে। দ্বিতীয়ত যেটি হচ্ছে সেটি হলো যেখানে যেমন রাজনৈতিক দলগুলো যেখানে শক্তিশালী, সেখানে রাজনৈতিক দলগুলো কিন্তু গণহারে চাঁদাবাজি করছে এবং এটা এত নির্মম যে এই চাঁদাবাজির বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিতে আসছে না, কেউ বিদ্রোহ করতে পারছে না, অঝরে কান্নাকাটি করে জাতীয় অর্থনীতির সর্বনাশ ঘটাচ্ছে। অনেকে বাস্তুচ্যুত হচ্ছেন, অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে চলে যাচ্ছেন এবং এখানেও দেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে এখন যারা রয়েছেন মাঠে, তাদের ওইরকম কার্যকর ভূমিকা আমরা এখন পর্যন্ত দেখিনি। এরপরে যেটি হচ্ছে সেটি হলো যে ব্যবসা বাণিজ্য। তো ব্যবসা বাণিজ্যের দুটো বিষয় থাকে, লোকাল ইনভেস্টমেন্ট থাকে আর ফরেন ইনভেস্টমেন্ট থাকে। তো লোকাল ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট গত 6 মাসে তো হয়নি, বরং অনেকগুলো বড় বড় শিল্প কলকারখানাগুলো বন্ধ হয়ে গিয়ে পুরো অর্থনীতিকে এমন একটা চাপের মধ্যে ফেলেছে। ফলে সরকারের যে গ্রাফ, সেই গ্রাফগুলো বলতে গেলে বিশ্রী রকম অসামঞ্জস্যতায় পরিপূর্ণ। দেখানো হচ্ছে এক্সপোর্ট বেড়ে গেছে। তো এক্সপোর্ট বাড়া মানে আপনার ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, নাহলে এক্সপোর্ট বিগত 1 বছরের চেয়ে বেশি হলো কী করে? আর বাস্তবে গিয়ে দেখেন যে একটার পর একটা গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগ সরকারের আমলে যে সকল গার্মেন্টস কোম্পানি অন অ্যাভারেজে 20,000 থেকে 30,000 শ্রমিক, 40,000 শ্রমিক, এরকম অন্তত পক্ষে আমার মতো মানুষই আমি 20 থেকে 25টি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, এই কথাগুলো বলতে পারবো। শিল্প কলকারখানার একই অবস্থা। অর্থাৎ সব মিলিয়ে 5 লাখ লোকের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে এবং একটা সিঙ্গেল লোকের কর্মসংস্থান হয়নি, শুধুমাত্র বড় বড় যাকে বলে গ্রুপ অফ কোম্পানিজ। আর যদি ছোট ছোট দোকানদারি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, এখানে যে কত লোক বেকার হয়েছে তার কোনো ইয়াত্তা নাই। এর ফলে কি হলো, আপনি সন্ধ্যার পরে ছিনতাই, রাহাজানি, তারপরে পতিতাবৃত্তি থেকে শুরু করে নানা রকম অসামাজিক কর্মকাণ্ড, জুয়া ঠুয়া, এই যেগুলো মানুষের ফ্রাস্ট্রেশনের কারণে হয়, অভাবের কারণে হয়, সেগুলো গণহারে বাড়ছে। আর ওদিকে সরকারের রিজার্ভও কিন্তু বেড়ে যাচ্ছে। তো এরকম যে বিপরীতমুখী, অর্থাৎ শেখ হাসিনার যে পতনের 2 বছর আগে এরকম সব কিছু এলোমেলো হতো। যে তথ্য, রাষ্ট্রীয় তথ্য এবং ডাটা দেখা দিত বা দেখানো হতো, সেগুলো দেখে মনে হতো যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে। কিন্তু মাঠে ময়দানে গেলে শুধুমাত্র শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে গালাগাল করে মানুষ দিনাতিপাত করতেন। তো সেই অবস্থাটা এখন আরও প্রকট আকার ধারণ করেছে। ফলে কি হলো, যমুনাতে বসে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন রয়েছেন তারা বগল বাজাতে পারেন, কিন্তু যারা পথে ঘাটে চলেন, সাধারণ মানুষের সঙ্গে চলেন, তারা রীতিমতো এই হাহাকারটি তারা টের পাচ্ছেন। তো এই যে টের পাওয়ার কারণে কি হচ্ছে, এই সরকারের একটা বিকল্প শক্তি সবসময় চিন্তা করে এবং আমাদের দেশে কি হয়, গণতন্ত্র যেখানে ফেইল করে সেখানে সবসময় মানুষ সামরিক শাসনকে প্রথম দিকে সবাই স্বাগত জানায়। এটা দুনিয়াতে অনেক জায়গাতে। এখন এই গত 5 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সফলতা, ব্যর্থতা, তার সঙ্গে সঙ্গে যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচন হওয়ার পর যারা যারা ক্ষমতায় আসবেন সেই বড় বড় রাজনৈতিক দলগুলো এই সময়টিতে যে অস্থিরতা দেখাচ্ছে, অধৈর্য দেখাচ্ছে এবং তাদের কর্মকাণ্ডে যে সকল নেতিবাচক বিষয়াদি ফুটে উঠেছে এবং তারা যেভাবে পরস্পরের সঙ্গে ঝগড়াঝাটি করছেন এবং তাদের অসংখ্য নেতাকর্মী যেভাবে সারা বাংলাদেশের দুর্নীতি, অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন, তাতে করে জনগণ মনে করছেন যে এই সকল ব্যবস্থার চেয়ে বোধহয় সামরিক শাসন হলে ভালো হয়।